সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের সাথে আছি আমি চৌধুরী রাশেদুল নবী, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। ঢাকা কলেজের ছাত্রবৃন্দ এবং অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা যারাই আজকের ক্লাসে যুক্ত হয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো সমাস। তোমরা জানো যে গত ক্লাসে সমাসের আলোচনা করছিলাম এবং বেশ কিছু অংশ আমরা আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় গত ক্লাসের পরের অংশ থেকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সমাস অধ্যায়টি বাংলা ব্যাকরণের খুব একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিষয়টি তোমাদের মাধ্যমিকের সিলেবাসেও ছিল এবং সেখানে তোমরা সমাস পড়েছো। তারপরেও দেখা যায় যে কিছু ভুলভ্রান্তি রয়ে যায়। এর প্রধান কারণ হতে পারে যে অনেকেই হয়তো আমরা না বুঝেই মুখস্থ করে আমরা কিছু গুরুত্বপূর্ণ সমাস, সমস্ত পদ, ব্যাসবাক্য এগুলো মুখস্থ করে আমরা শেখার চেষ্টা করি। তো সেইভাবে শিখলে আসলে আমাদের হবে না। আমাদের সমাসের নিয়মগুলোকে বুঝে নিতে হবে, আয়ত্ত করে নিতে হবে। তাহলে কি হবে, যে কোনো রকম সমস্ত পদকে আমরা ব্যাসবাক্যে বিশ্লেষণ করতে পারবো, সমাসের নাম নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের কিন্তু সেইভাবে বুঝে পড়ারই আমরা চেষ্টা করব। গত ক্লাসের পর থেকে আমরা শুরু করব। আজকে যে সমাসটি দিয়ে আমরা শুরু করছি সেটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। আশা করব তোমরা খাতা কলম নিয়ে বসেছো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা লিখে নিবে, কারণ বইতে যেভাবে আছে তার চেয়ে আমি একটু সহজ করে তোমাদের বিশ্লেষণ করার চেষ্টা করব, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো অব্যয়ীভাব সমাস দিয়ে আমরা কিন্তু আজকে শুরু করছি। অব্যয়ীভাব সমাস বিষয়টি কি, দেখো, অব্যয়ীভাব সমাসের শুরুতে পূর্বপদে একটি অব্যয় পদ যুক্ত হবে। অব্যয়ীভাব সমাসের পূর্বপদে একটি অব্যয় পদ যুক্ত হবে এবং এই যে অব্যয় পদ যেটি পূর্বপদে যুক্ত হলো, এই অব্যয়ের অর্থটি সমস্ত পদে প্রাধান্য পাবে। এবং এই সমাসে অব্যয়ের যে অর্থ, এটি কোন ধরনের অব্যয় সেটা লেখার দরকার হয় না, কিন্তু অব্যয়ের অর্থটি সমাসের ব্যাসবাক্য রচনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা এখানে এক নজরে যে যে বিষয়গুলো দেখলাম, আমরা একটা উদাহরণের সাহায্যে চলে দেখি। আমরা একটু বোর্ডের কাছে আসি। তো একটা উদাহরণ যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব উপকূল। এটা একটি অব্যয়ীভাব সমাস। এই সমাসটিকে আমরা, এটা একটা সমস্ত পদ, আমরা যদি এটাকে ব্যাসবাক্য করি তাহলে কি দাঁড়ায়? কুলের সমীপে। কুলের সমীপে। তাহলে আমরা একটু যদি বিশ্লেষণ করে দেখি যে আমরা কি কি বললাম। আমরা বলেছি যে সমস্ত পদের পূর্ব পদ হিসেবে একটি অব্যয় পদ ব্যবহৃত হয়, আর এই পূর্ব পদের অর্থই প্রাধান্য পায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই পূর্ব পদের অর্থ যোগেই সমাসের ব্যাসবাক্যটি রচিত হয়। এই পূর্ব পদের অর্থটাই সেখানে গিয়ে প্রাধান্য পায়। তাহলে উপকূল মানে হলো কুলের সমীপে যেই জায়গাটি। সমীপে শব্দটির অর্থ হচ্ছে নিকটবর্তী বা নিকটবর্তী বা নিকটে। তাহলে উপকূল আসলে কুলকে বুঝায় না, কুলের নিকটের যে জায়গা সেটাকে উপকূল বলে। যেমন তুমি ধরো যে এই যে যেখানে সমুদ্রের পানি এসে শেষ হয়েছে, এই জায়গাটাকে আমরা বলতে পারি সমুদ্রের কূল। কিন্তু উপকূল আমরা কাকে বলবো? উপকূল আমরা বলি সমুদ্রের তীরবর্তী যে জায়গা এবং তীরবর্তী যে বাড়ি ঘরগুলো আছে উপকূলের, মানে কুলের কাছাকাছি। আবার এদিকেও তোমার কুলের কাছাকাছি যে মাছ ধরার নৌকাগুলো আছে, তার মানে এই কুলের নিকটবর্তী দুই দিকেই যে জায়গা, সেই স্থানটিকে আমরা বলি উপকূল। তোমরা দেখবে যে যখন সমুদ্রে কোনো ঝড় বা জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে, তখন কিন্তু এই ধরনের সংকেত দেওয়া থাকে যে উপকূলের নিকটবর্তী যারা আছেন তারা নিরাপদ স্থানে চলে আসেন। তাহলে আমরা অব্যয়ীভাব সমাসে যেটা বুঝতে পারলাম, পূর্ব পদে একটি অব্যয় থাকে এবং এই অব্যয়ের অর্থটি সমাসের মধ্যে প্রাধান্য পায়। অব্যয়ের অর্থটি ব্যাসবাক্যের মধ্যে তোমাকে বর্ণনা করতে হয়। তাহলে উপর অর্থ হচ্ছে এখানে সমীপে, এবং উপকূল বললে কুলের সমীপে বা নিকটবর্তী জায়গাটিকে বোঝায়। একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অব্যয়ীভাব সমাসে পূর্ব পদে তো অব্যয় থাকবে, তবে একই অব্যয় ভিন্ন ভিন্ন শব্দের সাথে বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। যেমন তোমার বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ দিই। উপগ্রহ।
উপগ্রহ একই অব্যয়, দেখো এটা উপ এটা উপ, একই অব্যয়, কিন্তু এখানে উপগ্রহ শব্দটার অর্থ ব্যাস বাক্যে প্রকাশিত হতে হবে। উপগ্রহ মানে হলো গ্রহের সদৃশ, গ্রহের সদৃশ। তাহলে এখানে আমরা দেখলাম যে উপগ্রহ, এই উপ অর্থটা হলো এখানে সদৃশ, মানে উপগ্রহ হচ্ছে গ্রহের সদৃশ একটা কিছু, যেটা গ্রহের মতোই আকার থাকবে, আয়তন থাকবে, এরকম মিল থাকবে। যেমন আমরা যদি পৃথিবীর উপগ্রহের কথা একটু ভাবি, পৃথিবীর উপগ্রহ হচ্ছে চাঁদ। তাহলে চাঁদ কিন্তু কি গ্রহের মতোই, পৃথিবীর মতোই আকার আয়তন আছে। এখন আগের যে উদাহরণটি, সেখানে উপকূল, সেখানে ছিল কুলের সমীপে, মানে কুলের নিকটবর্তী জায়গা, কিন্তু উপগ্রহ এখানে কি বললো, গ্রহের সদৃশ। এখানে কিন্তু গ্রহের সমীপে বললে ভুল হবে, কারণ একটি উপগ্রহ গ্রহের সমীপে থাকে না। আমরা পৃথিবী এবং চাঁদের কথা যদি চিন্তা করি, তাহলে দেখব যে চাঁদ পৃথিবী থেকে অনেক অনেক দূরে আছে, সুতরাং এখানে সমীপে বললে চলবে না। তাহলে দেখা যাচ্ছে একই অব্যয় ভিন্ন ভিন্ন ব্যাস বাক্যে ভিন্ন ভিন্ন সমস্ত পদে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে, কিন্তু যতই ভিন্ন অর্থ প্রদান করুক, তোমার অব্যয়ের অর্থটাই প্রাধান্য পাবে। আমরা আরো দুইটা উদাহরণে আমরা দেখার চেষ্টা করি। এখানে যেমন দেখলাম যে একই অব্যয়, উপ অব্যয়টি এখানে সমীপে বোঝাচ্ছে, এখানে সদৃশ বোঝাচ্ছে। ঠিক তেমনি তুমি একটা উদাহরণ দেখো, আমরণ। এখানে আমরণ, আ শব্দটির অর্থ কি সেটাই কিন্তু ব্যাস বাক্যে তোমার নির্ণয় করাটা একটা মূল বিষয় হয়ে দাঁড়ায়। আমরণ মানে হলো মরণ পর্যন্ত। আমরা যখন বলি যে আমরণ, আমি আপনার উপকারের কথা মনে রাখবো, তার মানে কি মরণ পর্যন্ত মনে রাখবো। এখানে বোঝাই যাচ্ছে যে আয়ের অর্থ হলো পর্যন্ত, সুতরাং এই পর্যন্ত, মরণের আগ পর্যন্ত সময়টাকে এখানে প্রাধান্য দিচ্ছে। আবার একই অব্যয় যদি আমরা বলি আ অব্যয়টাকে আবার অন্য একটা উদাহরণে বসাই, নত, তাহলে কি হবে, ঈষৎ নত। ঈষৎ শব্দটির অর্থ হলো কিছুটা, তার মানে আনত মানে হলো কিছুটা নত। ফলে তুমি দেখছো যে প্রত্যেকটি অব্যয় ভাবের মূল যে বৈশিষ্ট্য, সেটা হলো পূর্ব পদে একটি অব্যয় বসবে এবং এই অব্যয়ের অর্থটি সমস্ত পদে এবং সমাসের মধ্যে গিয়ে প্রাধান্য পাবে, তাহলেই অব্যয়ভাব সমাস গঠিত হবে। অব্যয়ভাব সমাস আশা করি আমরা বুঝতে পারলাম। এরপরে আমরা যে সমাসটি নিয়ে আলোচনা শুরু করব, বেশ বড় একটি সমাস, বহুব্রীহি সমাস। এটা অনেকেরই ভুল হয়, কিন্তু আসলে ভুল হওয়ার মতো খুব কোনো কারণ আমি দেখি না। একটু মনোযোগের সাথে বুঝে নিলেই বিষয়টি সহজ হয়ে আসে। তো আমি বহুব্রীহি সমাসের যে মূল পয়েন্টগুলো, মূল যে বৈশিষ্ট্যগুলো, সেটা তোমাদের 3-4টা পয়েন্ট আকারে দিই, তোমরা একটু যদি লিখে নাও তাহলে তোমাদের ভালো হবে। প্রথমে একটি পয়েন্ট লিখে নাও, পূর্বপদ সাধারণত বিশেষণ হয়। বহুব্রীহি সমাসে কি হয়, পূর্বপদ সাধারণত বিশেষণ হয়, পরপদ সাধারণত বিশেষ্য হয়। তাহলে দেখো, পূর্বপদ হবে বিশেষণ, পরপদ হবে বিশেষ্য। আর এখানে আমরা উদাহরণে চলে আসি, তাহলে আমাদের যে কথাগুলো বলছি বুঝতে আরো অনেক সুবিধা হয়ে যাবে। আমরা অব্যয়ভাবকে মুছে নিই। বহুব্রীহির একটা উদাহরণ দেখি, খোশ মেজাজি। খোশ মেজাজি, দেখো এই সমাসটাতে এই সমস্ত পদে পূর্বপদ হচ্ছে খোশ, পরপদ হচ্ছে মেজাজি। তাহলে খোশ মানে কি, আনন্দপূর্ণ, আর মেজাজ এটা কিন্তু একটা নাউন বা বিশেষ্যকে বোঝাচ্ছে। এখন এটার ব্যাস বাক্যটা কি হবে, খোশ মেজাজ যার। তাহলে আমরা যদি একটু বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে পূর্বপদে এই খোশ, এটা আনন্দপূর্ণ, এটা একটা বিশেষণ। পরপদ এটা কিন্তু মেজাজ, এটা হচ্ছে একটা বিশেষ্য। তো এইভাবে পূর্বপদে হবে বিশেষণ, পরপদে হবে বিশেষ্য। খুব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা বহুব্রীহির, যেটা দিয়ে তোমরা সহজে বুঝতে পারবে যে এই সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থই প্রাধান্য পায় না। এখানে খোশ মেজাজি বললে খোশ কেউ বোঝায় না, মেজাজ কেউ বোঝায় না, তার মানে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ প্রাধান্য পায় না। কোনটা প্রাধান্য পায় তাহলে, ভিন্ন কোনো পদের অর্থ প্রাধান্য পায়। খোশ মেজাজি বললে আমরা কি বুঝি, একজন ব্যক্তিকে বুঝি যিনি এই আনন্দপূর্ণ মেজাজের অধিকারী, খোশ মেজাজের অধিকারী। তাহলে আমরা এখানে দেখি যে ভিন্ন কোনো পদের অর্থ এখানে প্রাধান্য পেয়ে যায়। আরেকটা খুব সহজ উদাহরণ, এই উদাহরণের চেয়ে আরো সহজ উদাহরণ আমি তোমাদের দিই, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। যেমন দেখো যে গায়ে হলুদ, এই যে
একটি সমস্ত পদ, গায়ে হলুদ, এটার ব্যাস বাক্যটা কি হবে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তো এই সমাসটিতে আমরা যদি দেখি, সমস্ত পদে পূর্বপদ হচ্ছে গায়ে, পরপদ হচ্ছে হলুদ। কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এখানে গা অথবা হলুদ কাউকেই প্রাধান্য দেয় না। প্রাধান্য কাকে দিচ্ছে? একটি অনুষ্ঠানকে। অর্থাৎ পূর্বপদ বা পরপদ না, ভিন্ন কোনো কাউকে, কোনো অনুষ্ঠান হোক, কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, এভাবে ভিন্ন কোনো পদকে প্রাধান্য দেয়। এখানে আমরা খোশ মেজাজি বললে যেমন একজন ব্যক্তিকে বুঝি, যে পূর্বপদ বা পরপদ কেউ না, একজন ব্যক্তিকে বোঝাচ্ছি। গায়ে হলুদ বললেও এই পূর্বপদ বা পরপদ না, একটা অনুষ্ঠানকে প্রাধান্য দিচ্ছে। এইভাবে ভিন্ন পদকে প্রাধান্য দিলে সেটা বহুব্রীহি সমাস হয়। তো বহুব্রীহি সমাসের মূল পয়েন্ট কিন্তু এটা, ভিন্ন পদের অর্থ প্রাধান্য পায়, এটা একটু মনে রাখবে। এবং ব্যাস বাক্যে যে অথবা যার অব্যয়টি ব্যবহৃত হয়। এই দুটো অব্যয়, যে, যার। আমরা দুটো উদাহরণ দিয়েছি, যেমন খোশ মেজাজি, খোশ মেজাজ যার। আরেকটা উদাহরণ দিয়েছি গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে যে আর যার, এই দুটো অব্যয় ব্যবহৃত হয়। একটা বিষয় তুমি মনে রাখতে পারো, সেটা হলো যে এই যার অব্যয়টাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বসে, যে অব্যয়টা কম ভাগ ক্ষেত্রে বসে। আমাদের 8 ধরনের বহুব্রীহি আছে, যার মধ্যে 6 প্রকারের সাথে যার অব্যয়টি বসে। আর যে অব্যয়টি বসে তোমার ব্যতিহার বহুব্রীহির সাথে, ব্যতিহার বহুব্রীহি, এবং তোমার আরেকটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। মধ্যপদলোপী, এই দুইটির সাথে তোমার যার অব্যয়টি বসবে। আর বাকি যে 6টি আছে সেটির সাথে যে যা এই দুইটির সাথে তোমার যে অব্যয়টি বসবে, আর বাকি যে 6টি আছে তার সাথে যার অব্যয়টি বসবে। আবার এই যার অব্যয়টি কিন্তু কেবল বহুব্রীহি সমাসেই বসে, অন্য কোনো সমাসে যার অব্যয়টি বসে না। আর যে অব্যয়টি বহুব্রীহিতেও বসে, অন্যান্য কিছু জায়গায় বসে, যেমন কর্মধারে তুমি পেয়েছো, যেমন উপপদ তৎপুরুষে পেয়েছো, কিন্তু যার অব্যয়টি কেবল বহুব্রীহিতে আছে। তাহলে মজার যে ব্যাপারগুলো, এগুলো একটু খেয়াল করতে হবে। এবং কিছু কিছু জায়গা তোমার বইতে ওইভাবে বর্ণনা নাই, কিন্তু তোমাকে একটু লক্ষ্য রাখতে হবে। যার অব্যয়টা যখন বসে তখন কিন্তু কি কেবল বহুব্রীহিতেই বসে। আবার যার অব্যয়টি কি হয়, বহুব্রীহিতে যখন বসে তখন একদম সমস্ত পদের শেষে, ব্যাস বাক্যের শেষে বসে। যেমন আমরা উদাহরণ দিয়েছি, খোশ মেজাজ যার, যার অব্যয়টি শেষে বসেছে। আর যে অব্যয়টি যখন বসে সেটা ব্যতিহার অথবা মধ্যপদলোপীতে, এবং সে কিন্তু আমাদের ব্যাস বাক্যের মাঝখানে বসে। গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, মানে ব্যাস বাক্যের মধ্যে বসে, শেষে বসে না। তো এইগুলো পার্থক্যগুলো আছে, এগুলো কিন্তু আমরা একটু মনে রাখলে আমাদের জন্য সমাসটা নির্ণয়ে সুবিধা হয়ে যায়। এই বহুব্রীহি সমাস বলছিলাম 8 ধরনের। এই 8 ধরনের কিন্তু তোমাদের একটু জানতে হবে। তোমাদের হয়তো প্রশ্ন জাগবে যে এই 8 ধরনের কি আমাকে নির্ণয় করে বলতে হবে? অর্থাৎ যখন আমি সমাস নির্ণয় করব তখন কোন ধরনের বহুব্রীহি সেটা নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু নির্ণয় করে তোমাকে বলতে হবে। কর্মধারয় যেমন তোমাকে বলতে হয় যে উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয়। দ্বন্দ্ব সমাসে যেমন তোমাকে বলতে হয় অলুক দ্বন্দ্ব। তৎপুরুষে যেমন বলতে হয় তৃতীয়া তৎপুরুষ বা সপ্তমী তৎপুরুষ, ঠিক তেমনি বহুব্রীহিতেও এটা তোমার সমানাধিকরণ নাকি ব্যাধিকরণ না ব্যতিহার, কোন ধরনের বহুব্রীহি সেটা বলতে হবে। তাহলে আমরা জানি আমাদের, একটু তুমি শ্রেণী বিভাগটা খেয়াল করো এখন। শ্রেণী বিভাগ, বহুব্রীহি সমাস 8 প্রকার। সে 8 প্রকার কি কি? 8 প্রকার যথা: 1 নম্বর হচ্ছে সমানাধিকরণ। সমানাধিকরণ আমরা কিন্তু খুব সহজে শিখবো, আশা করি এটা আমরা মনে রাখতে পারবো। তারপরে হলো কি ব্যাধিকরণ। ব্যাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি, প্রত্যেকটার সাথে বহুব্রীহি কথাটা লিখতে হবে যারা লিখে নিচ্ছ। সমানাধিকরণ বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, তারপরে হলো তোমার ব্যতিহার বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, মধ্যপদলোপী, মধ্যপদলোপী বহুব্রীহি, নয় বহুব্রীহি, নয় বহুব্রীহি, প্রত্যয়ান্ত বহুব্রীহি, প্রত্যয়ান্ত, প্রত্যয়ান্ত বহুব্রীহি। আগেরগুলো একটু মুছে ফেলি। 7 নম্বর হচ্ছে তোমার অলুক বহুব্রীহি, অলুক, অলুক বহুব্রীহি, আর সবশেষে হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এই মোট 8 ধরনের বহুব্রীহি আছে সংখ্যাবাচক।
এই 8 ধরনের বহুব্রী কিন্তু তোমাকে শিখতে হবে এবং সেগুলো তোমাকে জানতে হবে, খুব কঠিন কিছু না। তাহলে প্রথমে দেখো সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীতে কি হয়? সমানাধিকরণটা আমরা একটু দেখি। সমানাধিকরণ বহুব্রী। তো সমানাধিকরণের ক্ষেত্রে তোমার দুইটা পয়েন্টকে একটু মনে রাখবে। সেটা কি কি? এক নম্বর হলো, এই সমাসের পূর্বপদ সাধারণত বিশেষণ হয়। পূর্বপদ কি হবে? পূর্বপদ সাধারণত বিশেষণ হয়। পূর্বপদ বিশেষণ, এটা সমানাধিকরণে। আর দ্বিতীয় একটা কথা মনে রাখবে, পরপদ সাধারণত বিশেষ্য হয়। পরপদ বিশেষ্য। তাহলে সমানাধিকরণে আমরা দেখি যে পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য, এটা হলে হয় সমানাধিকরণ। একটা উদাহরণ দেখো, যেমন সুমতি। সুমতি এর ব্যাস বাক্য কি হবে? সুন্দর মতি যার বা সুমতি যার। তো সুমতি যার বা সুন্দর মতি যার যাই বলো, এখানে সু কিন্তু হচ্ছে সুন্দর, এটা একটা বিশেষণ। মতি মানে মন, মানসিকতা, এটা কিন্তু একটা বিশেষ্য। ফলে বিশেষণ আর বিশেষ্য এইভাবে কিন্তু পাশাপাশি হয়ে সমানাধিকরণ বহুব্রী গঠিত হয়। তাহলে আমরা এর গঠনটা যদি একটু দেখি কিরকম হয়, এর গঠনটা আমরা যদি দেখি, তাহলে সমানাধিকরণ ইকুয়াল টু কি? আমরা যদি সমানাধিকরণ ইকুয়াল টু দেখি, সমানাধিকরণ ইকুয়াল টু বিশেষণ প্লাস বিশেষ্য। খুব সহজ, বিশেষণ প্লাস বিশেষ্য। যখন এরকম গঠন হবে বিশেষণ প্লাস বিশেষ্য, তখনই হবে সমানাধিকরণ। পূর্বপদ বিশেষণ আর পরপদ বিশেষ্য, খুবই সহজ। এই গঠনটা মনে রাখলে হয়ে গেল। এখন ব্যাধিকরণটা তাহলে কি হবে? এটা বহুব্রী সমাস হবে, কিন্তু এর গঠনটা একটু ভিন্ন রকম হবে। কি রকম হবে? সংজ্ঞাটা অনেক বড় আছে, আমরা কিন্তু একটা পয়েন্ট এটা দেখতে পারি। বলা হয়েছে যে এই সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি বিশেষণ নয়। পূর্বপদ বা পরপদ কোনোটি বিশেষণ নয়। তাহলে ব্যাধিকরণ ইকুয়াল টু কি হতে পারে? ব্যাধিকরণ ইকুয়াল টু হলো, নর্মালি যেটা হয়, একটু ব্যতিক্রম আছে দুই একটাই। ব্যাধিকরণ ইকুয়াল টু বিশেষ্য প্লাস বিশেষ্য। বিশেষ্য প্লাস বিশেষ্য। তাহলে সমানাধিকরণ হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ্য, আর ব্যাধিকরণ বিশেষ্য, মানে দুই পাশেই কিন্তু বিশেষ্য হবে, বিশেষ্য প্লাস বিশেষ্য। একটা উদাহরণ দেখো, যেমন 80-20। 80-20 এটার ব্যাস বাক্য কি হবে? 80-তে 20 যার। 80-তে 20 যার। 80-তে 20 যার। তাহলে এখানে দেখো 80 শব্দটি সরেয়া তালব্যস্বয় দীর্ঘী। এই 80 মানে হচ্ছে দাঁত, আর 20 মানে তো বিষ, পয়জন। তাহলে যার দাঁতে বিষ সেটাকে আমরা বলছি 80-20। এখানে পূর্বপদ বা পরপদ কাউকে আমরা প্রাধান্য দিচ্ছি না। 80-তে 20 যার আছে, অর্থাৎ সাপ, তাকে প্রাধান্য দিচ্ছি। ফলে বহুব্রী সমাস হচ্ছে, যার অব্যয়টা পাচ্ছ, এগুলো দেখে তো বুঝেই যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কোন ধরনের বহুব্রী? যখন তুমি দেখবে যে পূর্বপদ বিশেষ্য, পরপদ বিশেষ্য, উভয়টাই বিশেষ্য, তখন তুমি বুঝবে এটা ব্যাধিকরণ বহুব্রীহি। এখন ব্যাধিকরণে কিছু কিছু পার্থক্য থাকে। কিরকম পার্থক্য বা তোমার থাকে, ব্যতিক্রম থাকে? সেটা হলো যে পরপদ কখনো কখনো কৃদন্ত বিশেষণ হয়, এটা খুব কম ক্ষেত্রে। পরপদটা কখনো কখনো কৃদন্ত বিশেষণ হয়। একটা উদাহরণ দিলে বুঝবে। যেমন ধরো যে মণিহারা। মণিহারা এটার ব্যাস বাক্য কি হয়? মণি হারিয়েছে যার। মণি হারিয়েছে যার, এটা একটা সাপকে বোঝাচ্ছে যে সাপের মণি হারিয়ে গেছে। তাহলে পূর্বপদ হচ্ছে মণি। মণি মানে কি? মণিমাণিক্য, এটা তো একটা নাউন। আর হারা, এটা তার অবস্থাটাকে বোঝাচ্ছে, সেটা হলো বিশেষণ। তো এইভাবে আমরা দেখি নর্মালি যেটা হয় সেটা হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষ্য। তবে এইরকম ব্যতিক্রম অল্প আছে, যে বিশেষ্য যোগ বিশেষণ হলেও ব্যাধিকরণ হতে পারে। তবে সমানাধিকরণের একটা মূল বৈশিষ্ট্য কি ছিল? সমানাধিকরণে ছিল বিশেষণ প্লাস বিশেষ্য, মানে শুরুতে বিশেষণ ছিল, কিন্তু ব্যাধিকরণের শুরুতে বিশেষ্য। এটা তো মানে নর্মালি যেটা হয় সেটা তো থাকবে, ব্যতিক্রমের মধ্যেও কিন্তু শুরুতে বিশেষ্যই থাকবে, মানে কখনোই শুরুতে বিশেষণ হবে না ব্যাধিকরণে। তাহলে আমরা ব্যতিক্রমটা তো কম পাবো। আমরা সমানাধিকরণ এবং ব্যাধিকরণেই মূল ঝামেলাটা হয় আমাদের ছেলে মেয়েদের। আমাদের খুব সহজে মনে রাখতে পারবো, সমানাধিকরণ যদি হয় তাহলে হবে তোমার বিশেষণ যোগ বিশেষ্য, আর ব্যাধিকরণ হলে সেটা বিশেষ্য প্লাস বিশেষ্য, এরকম হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। যেমন আরেকটা উদাহরণ, তোমাদের প্রথম যে উদাহরণটা আমি দিয়েছিলাম বহুব্রীতে, দেখো তো, খোশ মেজাজি, এটা কি তুমি নির্ণয় করতে পারো এটা সমানাধিকরণ না ব্যাধিকরণ? এটা কিন্তু খোশ হচ্ছে বিশেষণ, মেজাজ হচ্ছে বিশেষ্য, তাহলে সমানাধিকরণ হয়ে গেল, তাই না? এটা সহজেই তুমি নির্ণয় করতে পারবে যে বিশেষ্য
যদি তোমার থাকে, বিশেষণ যোগ বিশেষ্য এটা হলো সমানাধিকরণ, আর বিশেষ্য যোগ বিশেষ্য হলে সেটা হলো ব্যাধিকরণ। এই দুইটারই গঠন আমরা লিখে নিয়েছি আলাদাভাবে, আশা করি তোমরা এটা সহজেই নির্ণয় করতে পারবে। তারপরে হলো ব্যতিহার বহুব্রী। ব্যতিহার বহুব্রীটা খুব সহজ, এটা আমাদের সকল ছেলে মেয়েরাই কিন্তু নির্ণয় করতে পারে। এটার একটা পয়েন্ট কিরকম, ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রী সমাস গঠিত হয়। ক্রিয়ার পারস্পরিক অর্থে, এই যে ক্রিয়ার পারস্পরিক অর্থ, সেই বিষয়টা তোমাকে একটু বুঝতে হবে। ক্রিয়ার পারস্পরিক অর্থে ব্যতিহার বহুব্রী সমাস গঠিত হয়। এখন ক্রিয়ার পারস্পরিক অর্থটা কি, একটা উদাহরণ দিলে তুমি বুঝতে পারবে। ক্রিয়ার পারস্পরিক অর্থটা হচ্ছে যে একাধিক ব্যক্তি একই রকম কাজ করবে, তখন কিন্তু তোমার ব্যতিহার বহুব্রী হবে। যেমন কানাকানি, দেখো এটার ব্যাস বাক্য কি হবে, কানে কানে যে কথা, কানে কানে যে কথা। তাহলে কানাকানি হলো কি, কানে কানে যে কথা। তো কানাকানি করতে গেলে তোমার কিন্তু কমপক্ষে দুইজন লোক লাগবে, এবং দুইজন লোকই একই কাজ করতে হবে, তাই না? একজন কানাকানি করবে, আরেকজন বই পড়বে, এটা তো আর সম্ভব না। দুজনকে একই কাজ করতে হবে, তখন ব্যতিহার বহুব্রী হয়। যেমন ধরো তোমার হাতাহাতি, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই। তাহলে হাতাহাতি, হাতে হাতে লড়াই করতে হলে দুজনকেই লড়াই করতে হবে। একজন লড়াই করবে, আরেকজন বন্ধুত্ব করলে তো আর হবে না, তাই না? হাতে হাতে যে লড়াই। এখন ব্যতিহারের একটা বৈশিষ্ট্য দেখো, এরকম গুলাই হবে, হাতাহাতি, কানাকানি, তারপরে তোমার রক্তারক্তি, হাসাহাসি। মানে এটার কিন্তু আরেকটা পয়েন্ট তুমি মনে রাখো, যে পূর্ব পদে সাধারণত সরেয়া আর পরপদে রস্বই যুক্ত থাকে। যতগুলো উদাহরণ তুমি খেয়াল করো, এই যে তোমার এখানে দুইটা আছে, পূর্ব পদে কি, পূর্ব পদে হচ্ছে সরেয়া, আর পরপদের শেষে রস্বই যুক্ত থাকে। এটা তোমার ব্যতিহার বহুব্রীর অন্যতম বৈশিষ্ট্য। ব্যতিহারটা সবাই পারি আমরা, এটাতে সমস্যা হয় না। তারপরে আসো ন-ইয় বহুব্রী। ন-ইয় বহুব্রী, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বহুব্রী, ফলে এটাকে তুমি একটা স্টার মার্ক করে রাখতে পারো, কারণ এটা থেকে প্রশ্ন একটু বেশি থাকে। ন-ইয় তৎপুরুষ কিন্তু একটা আছে, ওটার সাথে যেন মিলে না যায়, এটা খেয়াল করতে হবে। ওটার মধ্যে তৎপুরুষের বৈশিষ্ট্য থাকবে, আর এটার মধ্যে বহুব্রীর বৈশিষ্ট্য থাকবে। তো এটা কি হয়, নাবাচক অব্যয় পূর্বে বসে এই সমাস গঠিত হয়। নাবাচক অব্যয় পূর্বে বসে এই সমাস গঠিত হয়। একটা উদাহরণ দাও তুমি, যেমন অজ্ঞান, অজ্ঞান, নেই জ্ঞান যার, নেই জ্ঞান যার। তাহলে আমরা দেখছি যে শুরুতে কি হচ্ছে, একটা নাবাচক অব্যয় বসেছে, অ এর অর্থ এখানে কি, নেই, নেই জ্ঞান যার, সেই হচ্ছে অজ্ঞান। তাহলে এখানে নাবাচক অব্যয় পূর্বে বসে এই সমাসটি হয়, ফলে এটা বহুব্রী, এটা হচ্ছে ন-ইয় বহুব্রী। তুমি যদি আরো একটি উদাহরণ দাও, নির্ভুল, নির্ভুল, তাহলে এখানেও দেখো নেই ভুল যার, নেই ভুল যার। তাহলে এখানেও কিন্তু কি হলো, শুরুতে নি মানে কি, নেই, একটা নাবাচক অব্যয় শুরুতে বসলো। এইভাবে শুরুতে নাবাচক অব্যয় বসে যে বহুব্রী সমাস হবে সেটাই হবে ন-ইয় বহুব্রী সমাস। এখন তোমাদের একটি প্রশ্ন জাগতে পারে, সেটি হলো যে এই অজ্ঞান, এটা তো আমরা ন-ইয় তৎপুরুষেও কিন্তু করেছিলাম, সেটা কিরকম, যেমন নেই জ্ঞান, এইভাবে করা যায়, অনেক বইতে আছে, অজ্ঞান নেই জ্ঞান ন-ইয় তৎপুরুষ, এইভাবে। তাহলে দেখো তোমার ব্যাসবাক্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমস্ত পদকে একাধিক সমাসে নির্ণয় করা যায়, তুমি যেভাবে নির্ণয় করবে ওই সমাসে পড়বে। যেমন এখানে অজ্ঞানকে তুমি ইচ্ছে করলে এটাও নির্ণয় করতে পারো, নেই জ্ঞান যার, আবার নেই জ্ঞান এটাও নির্ণয় করতে পারো, দুইটাই কিন্তু সঠিক। মূল কথাটা কি, মূল কথা হচ্ছে যে সমস্ত পদকে ব্যাসবাক্য করার সময় তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, দুইটি বিষয় মনে রাখতে হবে। কি বিষয়, সেটা হলো সমাসের নিয়মের মধ্যে তাকে থাকতে হবে। এখানে যেমন দুইটাই সমাসের নিয়মের মধ্যে আছে, একটা তৎপুরুষের নিয়মে আর একটা বহুব্রীর নিয়মে আছে। আবার এই সমস্ত পদের অর্থটা পরিষ্কারভাবে প্রকাশিত হতে হবে। এখানে অজ্ঞান, এখানেও সমস্ত পদের অর্থ প্রকাশিত হয়েছে, এখানেও প্রকাশিত হয়েছে। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি, পার্থক্য হলো যখন নেই জ্ঞান বলছে তখন কিন্তু জ্ঞানটাকে প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ অবস্থাটাকে প্রাধান্য দিচ্ছে, যে ব্যক্তি, ওনার অবস্থা কি, ওনার জ্ঞান নেই। আর নেই জ্ঞান যার, যার শব্দটা বা অব্যয়টা যখন এই তোমার সংযোজক অব্যয়টা যখন ব্যবহার করে দিচ্ছে, তখন কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে তুমি অজ্ঞানের দুইটা, এখানে অজ্ঞান বলতে আমরা দুইটা জিনিসকে বোঝাচ্ছি, একটা হলো সিচুয়েশন, অবস্থাটা কি, জ্ঞান নেই, আরেকটা হচ্ছে কি, ব্যক্তি, অবস্থাটা কি, ওই এখানে কিন্তু ব্যক্তিকে খুঁজছি। তো যখন তুমি
পরপদকে প্রাধান্য দিবে অর্থাৎ অবস্থাকে প্রাধান্য দিচ্ছ, তখন হয়ে যাচ্ছে সেটা তৎপুরুষ সমাস। আর যখন তুমি পূর্বপদ পরপদ কাউকে প্রাধান্য না দিয়ে ভিন্ন কোনো পদ একজন ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছ, নেই জ্ঞান যার যখন বলছো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে নয় বহুব্রী। ফলে নয় বহুব্রী এবং নয় তৎপুরুষের মধ্যে এই একটা ঝামেলা কিন্তু অনেকের হয়ে যায়। তোমাকে মূল বিষয়টি খেয়াল রাখতে হবে তুমি আসলে কাকে প্রাধান্য দিয়ে সমাসটি নির্ণয় করছো। যদি তুমি বহুব্রীর নিয়মে চলে যাও, অর্থাৎ যদি তুমি ব্যক্তিকে প্রাধান্য দাও অর্থাৎ ভিন্ন কোনো পদকে প্রাধান্য দাও, তখন হয়ে যাবে নয় বহুব্রী। আর যখন তুমি পরপদকে প্রাধান্য দিয়ে তৎপুরুষের নিয়মে চলে যাবে, তখন কিন্তু সেটা হবে নয় তৎপুরুষ। এখানে তোমার দেখো, যখন নেই জ্ঞান বলছো, জ্ঞানকে সিচুয়েশনকে প্রাধান্য দিচ্ছে, যে রোগীর অবস্থা কি, বলছে যে উনি অজ্ঞান, তাহলে ওনার অবস্থাটাকে বোঝাচ্ছে। কিন্তু যখন বলছে যে নেই জ্ঞান যার, তখন কিন্তু ব্যক্তিকে বোঝাচ্ছে। যেমন আমি একটা সহজ উদাহরণ দেওয়ার চেষ্টা করি। ধরো তুমি একজন রোগী দেখতে গেছো একটা হাসপাতালে, এখন তুমি জানো না যে উনি কত নম্বর কেবিনে বা কত নম্বর রুমে আছে। তুমি রিসেপশনে গিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করবে যে এই নামের রোগীটা যে ভর্তি হয়েছে, যিনি অজ্ঞান অবস্থায় ভর্তি হয়েছে, উনি কোথায় আছে। তাহলে এখানে রোগীর অবস্থা কিন্তু তুমি জানতে চাচ্ছ না, তুমি ব্যক্তিটাকে জানতে চাচ্ছ যে সে কোথায় আছে, ব্যক্তিটা কোথায় আছে, অজ্ঞান ব্যক্তিটা। তাহলে এখানে ব্যক্তিকে তুমি খুঁজছো। আর এখানে যখন ডাক্তার সাহেব রুম থেকে বের হয়ে আসলো, তখন তুমি জিজ্ঞেস করলো ওনার অবস্থা এখন কি, বলে যে উনি এখন অজ্ঞান। তাহলে এখানে তার অবস্থাটাকে বোঝাচ্ছে। দুইটা কিন্তু একরকম অর্থ প্রকাশ করে না। ফলে যখন বহুব্রীর নিয়মে চলে যাচ্ছ, তখন নাবাচক অব্যয় বসিয়ে বহুব্রীতে যাচ্ছ, যার জন্য নয় বহুব্রী। আর নাবাচক অব্যয় বসিয়ে তৎপুরুষে যাচ্ছ, তখন হয়ে যাচ্ছে নয় তৎপুরুষ। এই জায়গাটাই খুব খেয়াল রাখতে হবে তোমাদের। প্রাসঙ্গিকভাবে আমি বলি যে অনেক সময় কিন্তু একই সমস্ত পদকে একাধিকভাবে নির্ণয় করা যায়, এগুলো নিয়ে খুব বিব্রত হবে না। তুমি দেখবে যে কোন নিয়মে তোমার পড়ছে। যেমন ধরো রান্নাঘর, সব সমস্ত পদকে এরকম নির্ণয় করা যাবে না, কিছু কিছু সমস্ত পদকে একাধিকভাবে নির্ণয় করা যায়, অর্থটা হচ্ছে কিনা এবং সমাসের নিয়মে থাকছে কিনা সেটা। যেমন রান্নাঘর, এটাকে তুমি যদি বলো যে রান্নার ঘর, রান্নার ঘর, তাহলে কি এটা তো আমরা বুঝতে পারি, তাই না? রান্নাঘর মানে কি, রান্নার ঘর। আমরা তো অনেকে বলি এই রান্নার ঘরটা কোন দিকে, রান্নার ঘর মানেই তো রান্নাঘর। তাহলে এখানে কি হচ্ছে, র বিভক্তি লুপ্ত হয়ে এই সমাসটি হচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। আবার তুমি যদি বলো রান্নার নিমিত্তে ঘর, রান্নার নিমিত্তে ঘর, নিমিত্তে মানে জন্যে, তাহলে রান্নার জন্যে ঘর। একটা ঘর বানাতে হবে কি জন্য, রান্নার জন্য, রান্নার নিমিত্তে ঘর বানাতে হবে, রান্নাঘর বানাতে হবে, রান্নাঘর বানাতে হবে বা রান্নার নিমিত্তে ঘর বানাতে হবে, কথাটা তো একই, রান্নার জন্য ঘর বানাতে হবে, বানানোর সময় বলছে। তাহলে এখানে নিমিত্তকে প্রাধান্য দিচ্ছে। কি জন্য ঘরটা বানাবো, রান্নার জন্য। আর তোমরা জানো যে নিমিত্ত অর্থ হলে চতুর্থী বোঝায়, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার চতুর্থী তৎপুরুষ। তো এইভাবে দেখো, রান্নাঘর তুমি যদি রান্নার ঘর এরকম ভাবে ব্যাসবাক্য করো, তখন সেটা হয়ে যাচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। আবার রান্নার নিমিত্তে ঘর এইভাবে করলে হয়ে যায় চতুর্থী তৎপুরুষ। কিছু কিছু সমাসে এরকম মানে তোমার বৈচিত্র্য আছে, অর্থাৎ তুমি একাধিকভাবে নির্ণয় করতে পারবে। এই নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীতে এই জায়গাটা তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি আসলে পরপদকে প্রাধান্য দিচ্ছ কিনা, তাহলে হয়ে যাবে নয় তৎপুরুষ। আর ভিন্ন পদকে প্রাধান্য দিলে হয়ে যাবে নয় বহুব্রী। আশা করি আমরা বুঝতে পেরেছি। বেশ আলোচনা আমরা করলাম এটা নিয়ে, কারণ অনেকেরই কঠিন লাগে বা ঝামেলা হয়, সেই জন্য একটু সময় দিলাম, একটু বেশি সময় নিলাম এখানে। এরপরে আমরা চলে আসি মধ্য পদলোপী বহুব্রী। এটা তো খুবই সহজ। ব্যাস বাক্যের এক বা একাধিক পদ লুপ্ত হয়ে এই সমাস গঠিত হয়। কিভাবে হয়, ব্যাস বাক্যের এক বা একাধিক পদ লুপ্ত হয়ে এই সমাস গঠিত হয়। যদিও বলেছে মধ্য পদলোপী, কিন্তু আসলে এখানে এক বা একাধিক পদ, ঠিক মাঝখান থেকে পদ লুপ্ত হতে হবে তা না, মাঝখান থেকে শেষ থেকে বিভিন্ন জায়গা থেকে তোমার এক বা একাধিক পদ লুপ্ত হতে পারে। যেমন তুমি দেখো হাতে খড়ি, এই যে একটি সমস্ত পদ হাতে খড়ি, এটার ব্যাসবাক্য কি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটাই তো হাতে খড়ি। তাহলে পূর্বপদ হচ্ছে হাতে, পরপদ হচ্ছে খড়ি। কিন্তু এখানে হাতে খড়ি বললে আমরা হাতকেও বুঝাই না, খড়িকেও বুঝাই না, একটা অনুষ্ঠানকে বুঝাই। ফলে কিন্তু আমরা বুঝতে পারছি এটা একটা বহুব্রী সমাস। এখন প্রশ্ন হচ্ছে কোন বহুব্রী, যখন আমরা দেখছি যে ব্যাসবাক্য থেকে অনেকগুলো পদ লুপ্ত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা বুঝতে পারছি এটা মধ্য পদলোপী বহুব্রী। আরেকটা জিনিস তুমি খুব সহজে মনে রাখতে পারবে যে যেই বহুব্রী সমাসে কিন্তু কি হয়, যে অব্যয়টি বসে কোথায় কোথায়, ব্যতিহার বহুব্রীতে আর মধ্য পদলোপী বহুব্রীতে।
এখন তুমি বুঝতে পারছো এটা বহুব্রী, কিন্তু খেয়াল করতে মানে এটা বুঝতে মানে নির্ণয় করতে যদি তোমার অসুবিধা হচ্ছে এটা কোন বহুব্রী, তখন যে অব্যয়টি দেখেই কিন্তু তুমি বুঝে যাবে যে এটা তো মধ্যপদলোপী বহুব্রী। আর ব্যতিহার বহুব্রীগুলো তো গঠন তোমার একই রকম, ওই যে কানাকানি হাতাহাতি, পূর্বপদে আকার আর পরপদে হ্রস্বইকার, সেটা ভিন্ন রকম, তুমি দেখেই বুঝে যাবে। ফলে এই যে অব্যয়টি তোমাকে সহযোগিতা করবে, কারণ বহুব্রী সমাসে কেবল মধ্যপদলোপী এবং ব্যতিহার বহুব্রীতেই যে অব্যয়টি বসে, আর অন্য সব বহুব্রীতে যার অব্যয়টি বসে। এরপরে আসো প্রত্যয়ান্ত বহুব্রী। প্রত্যয়ান্ত, এটা কিন্তু নামের মধ্যেই পরিচয়, প্রত্যয়ান্ত বহুব্রী অর্থাৎ সমস্ত পদের শেষে একটি প্রত্যয় যুক্ত থাকবে। এই সমাসের সমস্ত পদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হবে। তো সমস্ত পদের শেষে কি হবে? প্রত্যয় যুক্ত হবে। এই প্রত্যয় যুক্ত হয়ে সমাসটি গঠিত হবে বলে এর নাম হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রী। যেমন ধরো এক চোখা, মানে পক্ষপাতী আচরণ। তো এক চোখা, এটাকে ব্যাসবাক্য করলে কি হবে? একদিকে চোখ যার, তাই না? পক্ষপাতী, একদিকে চোখ যার। তো এইরকম একদিকে চোখ যার যদি বলে পক্ষপাতী আচরণ, তাহলে দেখো এখানে কিন্তু শেষে কিন্তু কি হচ্ছে? একটি আ প্রত্যয় যুক্ত হয়েছে। তো এখানে এককেও প্রাধান্য দিচ্ছে না, চোখকেও প্রাধান্য দিচ্ছে না, ব্যক্তিটাকে প্রাধান্য দিচ্ছে যার একদিকে চোখ। আর যখন শেষে আ প্রত্যয় যুক্ত হয়েছে তখন তুমি বুঝতে পারলে এটা হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রী। যেমন তুমি আরেকটা উদাহরণ দেখো, ঘর মুখ, ঘরের দিকে মুখ যার। তো এখানে দেখো ও প্রত্যয় যুক্ত আছে। এইভাবে তোমার যে কোনো প্রত্যয় যদি যুক্ত থাকে, অর্থাৎ সমস্ত পদের শেষে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত থাকলে তখন কিন্তু সেটাকে তোমার প্রত্যয়ান্ত বহুব্রী বলবে। ঘরের দিকে মুখ যার, ঘর মুখ, অর্থাৎ যার মুখটা সবসময় ঘর। এটা দিয়ে কি বোঝাচ্ছে আসলে? এটা আমরা ইংরেজি শব্দটা বেশি ব্যবহার করি, হোমসিক। হোমসিক ইউনিভার্সিটিতে যখন পড়বে দেখবে কিছু ছাত্রছাত্রী আছে যে 2-4 দিনের ছুটি পেলেও বাড়ি চলে যায়, মানে খুব হোমসিক, বাড়িতে চলে যায়, মানে বাবা মায়ের কাছে চলে যায়। তাহলে আমরা কিন্তু এই ঘরমুখ, এটা একটা আচরণ, হ্যাঁ, খুব খারাপ আচরণ বলবো না, এটা হোমসিকনেস থাকে অনেকের মধ্যে। তো এটা কিন্তু তোমার ও প্রত্যয়টা, তাহলে ঘরকেও প্রাধান্য দিচ্ছে না, মুখকেও প্রাধান্য দিচ্ছে না, যার মধ্যে ঘর মুখ স্বভাবটা আছে সেই ব্যক্তিটাকে প্রাধান্য দিচ্ছে। ফলে এটা হয়ে যাচ্ছে তোমার প্রত্যয়ান্ত বহুব্রী। এবং এই যে শেষে ও প্রত্যয়টি যুক্ত আছে, এইভাবে শেষে প্রত্যয় কিন্তু সবসময় শেষেই যুক্ত থাকে। তারপরে আসো তুমি অলুক বহুব্রী। অলুক বহুব্রীতে কি হয়? অলুক তো এর আগে তুমি পড়েছো অন্যান্য জায়গায়। অলুক মানে হচ্ছে কি বিভক্তি থেকে যাবে আর কি। তাহলে এটার একটা পয়েন্ট তুমি মনে রাখো, অলুক বহুব্রী সমাসের সমস্ত পদে সমস্যমান পদের কোনো বিভক্তি লুপ্ত হয় না। অলুক বহুব্রী সমাসের সমস্ত পদে সমস্যমান পদের কোনো বিভক্তি লুপ্ত হয় না। লুপ্ত মানে কি? ডিলিট হয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া। তাহলে সমস্যমান পদের কোনো বিভক্তি লুপ্ত হয় না, বিভক্তি থেকেই যায়। যেমন তুমি একটা উদাহরণ যদি দাও, মাথায় পাগড়ি, মাথায় পাগড়ি। তো এই এই তোমার সমস্ত পদের ব্যাস বাক্যটা কি হবে? মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার। তো তুমি যার অব্যয়টা দেখি তো বুঝতে পারছো যে বহুব্রী, কেন কেবল বহুব্রীতেই যার অব্যয়টি হবে, আর কোথাও হবে না। আবার তুমি এখানেও বুঝতে পারছো যে মাথাকেও প্রাধান্য দিচ্ছে না, পাগড়িও প্রাধান্য দিচ্ছে না, যার মাথায় পাগড়ি আছে সেই ব্যক্তিটাকে প্রাধান্য দিচ্ছে। বুঝে যাচ্ছে এটা বহুব্রী। এখন প্রশ্ন হলো কোন ধরনের বহুব্রী? যখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটি তোমার একটি তোমার বিভক্তি রয়েছে, যে বিভক্তিটি আবার সমস্ত পদে আছে, আবার ব্যাস বাক্য আছে। ফলে তুমি বুঝে যাচ্ছ যে এটা হচ্ছে অলুক বহুব্রী, কারণ অলুক বহুব্রীতেই বিভক্তির ব্যাপারটি থাকবে। আর সব শেষের যে বহুব্রীটা সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। এটা নামের মধ্যেই পরিচয়টা বোঝা যায়, সংখ্যাবাচক বহুব্রী অর্থাৎ কি? একটা সংখ্যার বিষয় থাকবে, তাই না? খুব সহজে বোঝা যায়। তাহলে তুমি একটু এই পয়েন্টটা একটু মনে রাখো, এই সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়। খুবই সহজ। এই বহুব্রীতে কি হবে? এই বহুব্রী সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়। এই সমাসের পূর্বপদ সংখ্যাবাচক হয়। তাহলে আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন ধরো 10 গজি, লক্ষ্যই করছো যে পূর্বপদে সংখ্যা আছে। 10 গজ পরিমাণ যার, 10 গজ পরিমাণ যার, তাই না? যার অব্যয়টা দেখে তুমি বুঝতে পারছো যে বহুব্রী। আবার এই 10 গজ, 10 কেও প্রাধান্য দেয় না, গজ কেও প্রাধান্য দেয় না, যেই বস্তুটা 10 গজ পরিমাণ সেটাকে প্রাধান্য দিচ্ছে। ফলে ভিন্ন কোনো পদকে প্রাধান্য দিচ্ছে, পূর্বপদ বা পরপদকে প্রাধান্য না দিয়ে
ভিন্ন কোনো পদকে প্রাধান্য দিচ্ছে, তখন তুমি বুঝে যাচ্ছ বহুব্রীহি সমাস, যার অব্যয়টি আসে। তারপরে তুমি এখন চিন্তা করবে এটা কোন ধরনের বহুব্রীহি। তারপরে তুমি যখন ব্যাস বাক্যের মধ্যে সমস্ত পদের শুরুতে পূর্ব পদে একটি সংখ্যাবাচক শব্দ পাবে, তখন বুঝে যাবে যে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন তোমাদের খুব পরিচিত একটি উদাহরণ দেখো, 12 হাতি। এই 12 হাতি মানে কি? 12 হাত পরিমাণ যার। 12 হাতি, 12 হাত পরিমাণ যার, পরিমাণ যার। তাহলে এখানে 12 কেও প্রাধান্য দিচ্ছে না, হাতকেও প্রাধান্য দিচ্ছে না। যে বিষয়টি 12 হাত পরিমাণের, যেমন একটা শাড়ি, এই শাড়িটাকে প্রাধান্য দিচ্ছে। 10 গজের মধ্যেও কিন্তু তোমার হয়তো 10 বা গজ কাউকে প্রাধান্য দিচ্ছে না। যে বস্তুটা 10 গজ পরিমাণ, একটা কাপড় তুমি কিনেছো, 10 গজ কাপড় কিনেছো, কোনো একটা কিছু তৈরি করবে, তাহলে এইভাবে পূর্ব পদে যখন সংখ্যা থাকবে তখনই হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি। তো এইভাবে আমরা বহুব্রীহিগুলো কিন্তু দেখলাম। আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেখাই, দেখি এবার তোমরা পারো কিনা। খুব কঠিন কিন্তু কিছু নয়। যেমন দেখো, অবুঝ, এটা কোন বহুব্রীহি বলতে পারবে? হ্যাঁ, এটা অবুঝ, এটা ছিল নেই বুঝ যার। তার মানে কি? নেই বুঝ যার, এটা কোন বহুব্রীহি? নয় বহুব্রীহি। নেই বুঝ যার, নয় বহুব্রীহি। আচ্ছা, তারপর তোমার ধরো যেমন এটা কোন বহুব্রীহি বলো দেখি? গায়ে হলুদ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। কোন বহুব্রীহি হয়েছে? গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এটা হচ্ছে তোমার মধ্যপদলোপী বহুব্রীহি। ওই যে অব্যয়টি কেবল মধ্যপদলোপী আর তোমার হচ্ছে ব্যতি আর বহুব্রীহি দুইটাতে বসে। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, যখন বুঝতে পারছো পূর্বপদ বা পরপদ কাউকে প্রাধান্য দিচ্ছে না, অনুষ্ঠানকে প্রাধান্য দিচ্ছে, বহুব্রীহি বুঝে গেলে, এবং অনেকগুলো পদ লুপ্ত হয়ে গেল, তখন বুঝলে মধ্যপদলোপী। আচ্ছা, এটা বলো তো দেখি, কে বলতে পারো? গলাগুলি, গলায় গলায় যে ভাব, গলায় গলায় যে ভাব কোন বহুব্রীহি? এটা কিন্তু সবচেয়ে বেশি পারবে নিশ্চয়ই, ব্যতিহার বহুব্রীহি। পূর্ব পদে সরেয়া, আবার পরপদে কি রস্বই যুক্ত হয়, গলায় গলায় যে ভাব। আচ্ছা, এইটা দেখি পারো কিনা? দো নলা, এটা কোন বহুব্রীহি? দুই নল আছে যার, দুই নল আছে যার, কোন বহুব্রীহি হচ্ছে বলো তো? দুই নল আছে যার। এটা কিন্তু এই যে পূর্বপদে একটি সংখ্যা আছে, তার মানে এটা হলো সংখ্যাবাচক বহুব্রীহি। খুব কি কঠিন? আসলে খুব কঠিন না। বহুব্রীহির শ্রেণী বিভাগ নির্ণয় করতে গেলে অনেক স্টুডেন্টরা তারা বলে যে খুব কঠিন লাগে, খুব কঠিন লাগে। আসলে কিন্তু খুব কঠিন নয়। আমরা যদি একটু মনোযোগের সাথে এগুলো দেখে নিই, তাহলেই কিন্তু খুব সহজ হয়ে আসবে। তো আজকে আমরা বহুব্রীহি পর্যন্ত করলাম, অর্থাৎ সমাসের যে প্রধান 6টি যে ভাগ আছে, 6টি প্রকার আছে, সেটি আমাদের হয়ে গেল। আগামী দিন আমরা সমাসের যে অপ্রধান সমাসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেই ক্লাসটিতে সবাইকে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসটিতে যদি কোনো রকম প্রশ্ন তোমাদের থেকে থাকে, তোমরা প্রশ্নটা জানাবে, আমি কিন্তু প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আগামী ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।